হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম চলছে। এক্সামে বিভিন্ন রকম প্রশ্ন আসছে। আমাদের যারা ছাত্রছাত্রী এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম দিয়ে এসেছে তাদের ওপর ভিত্তি করে, অর্থাৎ তাদের রিপোর্টের উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে তার একটা আমি কিন্তু তোমাদের টোটাল সেট বানিয়েছি। টোটাল এখানে 15টা কোশ্চেন আছে এবং এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু প্রত্যেকটা শিফটে আসছে। মানে এই টাইপটা এবং এই টাইপের অঙ্কগুলোই কিন্তু প্রতিটা শিফটে আসছে। তো তার জন্যই আজকের ক্লাসটা মূলত আনা হয়েছে। প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন তোমাদের সামনে চলে এসেছে। এটা সম্ভবত 12 আগস্টে আসা প্রশ্ন। কি বলেছেন? অ্যামাউন্ট অফ 12,000 ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 52%। 12,000 টাকা ভাই, 12,000 টাকা প্রথমে 52% বেড়েছে। দেখো একদম বাইলিঙ্গুয়াল কন্টেন্ট ফ্রিতে তোমাদের জন্য। 12,000 টাকার পরিমাণ প্রথমে 52% বৃদ্ধি করা হয়, 30% বৃদ্ধি করা হয়, অবশেষে 15% হ্রাস করা হয়। চূড়ান্ত পরিমাণ নির্ণয় করো। খুব সহজেই আমি তোমাদের করবো। আমি তোমাদের প্রথমে সবসময় কিন্তু অঙ্কের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি, তারপর কিন্তু আমি তোমাদের ট্রিক গুলো বলি। আগে কনসেপ্ট না বুঝে যদি শুধুই ট্রিকের মধ্যে ঢুকে থাকো তাহলে কিন্তু প্রবলেম হবে। কারণ ভাই এটা গণিত, এটা আর্টস এর কোনো সাবজেক্ট নয়। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে ভাই সাহেব আমার 12,000 টাকা ছিল, প্রথমে আমার 52% ইনক্রিজ হয়েছে। 52% ইনক্রিজ মানে 152 বাই 100, 100-র মধ্যে 152 ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, তারপরে দেন 30% ইনক্রিজ হচ্ছে। 30% ইনক্রিজ মানে 130 বাই 100। দেন কত পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে? 15% ডিক্রিজ হচ্ছে, মানে 85 বাই 100। এইটা করলেই কিন্তু আমার কাছে না আমার অ্যান্সার রেডি। আমার অ্যান্সার রেডি। দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, আবার একটা শূন্য কেটে দাও, আবার একটা শূন্য কেটে দাও। আর যে দুটো শূন্য রয়েছে এই দুটো শূন্য তুমি কাটতে পারো। 5 2 10, 5 0 0, 5 17 85। ঠিক আছে, অবশ্যই তুমি কাটতে পারো। 2 10 20 আর 2 6 12। কিন্তু এই 10টায় কেটো না, কারণ 10টায় কাটলে কি হবে, বাদ বাকি যে অপশন গুলো রয়েছে না, মানে বাদ বাকি যে ওপরে রয়েছে, তোমাকে তাহলে 2 5 10 5 কাটতে পারবে না, ভাগ করতে কষ্ট হবে। সিম্পলি দেখো এর ইউনিট ডিজিট নাও, ওপরেরটা ইউনিট ডিজিট নাও। দেখো 6 2 12, 12 3 36, 6 7 42, মানে ইউনিট ডিজিট 2 আসছে আর নিচে 10 রয়েছে, তার মানে 0.2 হবে। আর 0.2 দিয়ে একটাই অপশন রয়েছে ভাই সাহেব, অপশন নাম্বার 1। আমি পুরোটা গুণ করলাম কি? আমি পুরোটা তো চাইলে গুণ করতে পারতাম, কিন্তু আমি কিন্তু গুণ করলাম না। আমি কিন্তু পুরোটা গুণ করলাম না। কেন? কারণ পুরোটা গুণ করে কেন সময় নষ্ট করতে যাব? যদি এমন অপশন আসতো যে সমস্ত অপশন কাছাকাছি, তখন আমি গুণ করতাম। কিন্তু দেখো তুমি 6 2 12, 12 3 36, 36 ইন্টু 7 মানে 6 7 42, 2 ইউনিট ডিজিট আসছে আর নিচে 10 আছে, মানে 0.2 আসবে। তারপর যাই হোক আমার জানার দরকার নেই। সো 0.2 একটাই অপশন রয়েছে। সো দিস ইজ অপশন ইউর রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্নে। কি বলেছে? 12 মাসে প্রতি মাসে 4%, প্রত্যেক মাসে 4%। প্রথম মাসে 4%, দ্বিতীয় মাসে 4%, তৃতীয় মাসে 4% সরল সুদে 12,000 টাকা কত টাকাতে হবে? অর্থাৎ 12,000 টাকা যদি আমার সাম হয় বা যদি আমার প্রিন্সিপাল হয়, সেটা অ্যামাউন্ট কত হবে? কত টাকা হবে বা সেটা অ্যামাউন্ট কত টাকা হবে? খুব ভালো প্রশ্ন। দেখো প্রত্যেক মাসে যদি 4% হয় তাহলে 12 মাসে কত পার্সেন্ট টোটাল সুদ? না, 12 মাসে 12 4 48% টোটাল সুদ। কত টাকা? না, আমার যদি 100 টাকা সাম হয় তাহলে এট দা এন্ড অফ দা ইয়ার 48% সুদ পাচ্ছি। টোটাল আমার কত টাকা হচ্ছে? 148 টাকা হচ্ছে। তুমি চাইলে i = PRT তে বসাতে পারো, কিন্তু দরকার নেই। আমার 100 টাকা যদি, একদম আমি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে করাচ্ছি, 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয় তাহলে ইন্টারেস্ট টোটাল কত? প্রত্যেক মাসে 4%, তার মানে 12 মাসে কত? 12 মাসে 12 4 48%। তাহলে 48% মানে 100 টাকা প্রিন্সিপাল হলে 148 টাকা আমার অ্যামাউন্ট, আর 48 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। আর এখানে অঙ্কে কত দিয়েছে? অঙ্কে দিয়েছে 1200 টাকা। তাহলে আমার 100 রেশিও বরাবর 1200 টাকা আর অ্যামাউন্ট হয়েছে 148। তাহলে 148 রেশিও বরাবর কত? দুটো শূন্য কেটে দাও, 12 আসছে 96 বাই 96 6। ঠিক আছে, 12 আসছে 96 6, 9 থাকলো, 12 4 48, 48 আর তোমার হচ্ছে 9 57, 57 7 দিলাম আমি, 5 থাকলো, 12 5 17, 1776, 1776। অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। প্রত্যেকে ক্লিয়ার করতে পেরেছি কি? একটাই কথা বলে যাব, সুদ কষাটা ভালো করে করে যাও। সুদ কষা থেকে কিন্তু প্রশ্ন আসছে।
সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ, দুটো সুদ কষা করে যাও। সুদ কষা থেকে প্রশ্ন আসছে, সুদ কষা থেকে যে টাইপের প্রশ্নগুলো আসছে আমি সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের করিয়ে যাচ্ছি, ফলে চাপ নেওয়ার বা চিন্তা করার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো এই টাইপের প্রশ্ন নাম্বার সিস্টেম থেকে একটা আসছে, এর কোনো ট্রিক নেই, শুধু সামান্য একটু দেখে তোমাকে বুঝতে হবে। বলছে বাই হুইচ নাম্বার ইজ দিস ডিভিজিবল, এইটা কোন নাম্বার দ্বারা ডিভিজিবল। এরকম টাইপটা তোমাদের গ্রাজুয়েট ক্যাটাগরিতেও প্রচুর পরিমাণে আসছে, বিশেষ করে 41 42 এরকম নাম্বার দ্বারা ডিভিজিবল, এটা আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরিতেও দিচ্ছে। নাম্বারটা এতটাই বড়, কোনো ট্রিক কাজে লাগবে না, শুধু 9 আর 18 ক্ষেত্রে ট্রিক কাজে লাগবে যে টোটাল ডিজিট গুলোর সাম 9 দ্বারা বা 18 দ্বারা ডিভিজিবল কিনা। দেখো 7 আর 8 16, 16 যুক্ত 7 16 17 18 19 20 21 22 23, 23 যুক্ত 5 28, 29 30 31 32, 32 দিয়ে 34, 35 36 37, তাই তো 37 এটা 9 দিয়ে ডিভিজিবল না, 8 দিয়ে ডিভিজিবল না। এবার আছে 19 এবং 13, আমি 13 দিয়ে দেখছি ডিভিজিবল হয় কিনা, 13 দিয়ে দেখছি ডিভিজিবল হয় কিনা। 7187, কিচ্ছু করার নেই ভাই, এটা তোমাকে দেখতে হবে। 2 3 13 দিয়ে দাও, 13 দিয়ে তোমার হচ্ছে 13 5 65 দিয়ে দাও, 13 5 65, এটা 6 68, আবার 13 5 65, 3 37, তাই তো একদম 37 যদি হয়, 13 দিয়ে 26, 13 দিয়ে 26, 6 7 1 আর 2 3 1 11, তাহলে এখানে কত হলো 11, আমার কত দূর পর্যন্ত 37, 115, 13 8 104, 104 দিয়ে তুমি দাও 4 5 1 আর এদিকে হচ্ছে 11, তাই তো। তাহলে 11 যদি হয় 115 114, আবার 13 8 104 দিয়ে দাও, এখানে 4 0 আর 10 10 হলো, তারপরে তোমার কত হলো 100, 13 7 91, 91 9, হ্যাঁ হয়ে যাবে, 13 7 91 9, আর এদিকে কত হলো 92, দেখে নাও 13 7 91 2, এই 91 92 1 13, 13 একে 13, তার মানে 13 দ্বারা কিন্তু ডিভিজিবল হচ্ছে, 13 দ্বারা ডিভিজিবল হচ্ছে। সো 13 উইল বি ইউর রাইট অ্যান্সার। বাট এটা তোমাকে পরীক্ষা হলে শুধুমাত্র ক্যালকুলেশন স্পিড, দেখো অনেক অঙ্ক থাকে, ট্রিক ইউজ না করে তোমাকে ক্যালকুলেশন স্পিড কিন্তু বাড়াতে হয়। এই ক্যালকুলেশন স্পিড যত তোমার থাকবে, ক্যালকুলেশন স্পিড যত তোমার থাকবে, তত কিন্তু তোমার অঙ্ক করার যে স্পিড, সেই অঙ্ক করার স্পিড কিন্তু যথেষ্ট বাড়বে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নে চলে এসেছে। ট্রিগনোমেট্রি। ট্রিগনোমেট্রি হচ্ছে একটা সময়, ট্রিগনোমেট্রি আমার খুব ফেভারিট টপিক ছিল, মানে ট্রিগনোমেট্রি সারাদিন করে যেতাম, ট্রিগনোমেট্রি এবং অ্যালজেব্রা খুব ভালো লাগতো। দেখো আমি এটা তোমাদের আইডেন্টিটিস দিয়ে করাবো, এটা তুমি অ্যাঙ্গেল পুট করেও করতে পারো, বাট আমি সবসময় আইডেন্টিটিস দিয়ে করি। দেখো cos 4a মাইনাস sin 4a, আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা জানি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে cos 4a মানে কি, cos 4a মানে হচ্ছে cos স্কোয়ার এর, ঠিক আছে, cos স্কোয়ার এর স্কোয়ার মাইনাস sin স্কোয়ার এর স্কোয়ার, তো এটাই মানেই তো cos 4a এর sin স্কোয়ার 4a। তাহলে এটাই কি লিখতে পারি, এটাই কি লিখতে পারি, দেখো ভালো করে বোঝো, এটাকে লিখতে পারি আমি যে এরকম লিখতে পারি, আইডেন্টিটিসটা বোঝো, তাহলে আমি পার্ট পার্ট করে ভেঙে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে আমি এটা লিখতে পারি যে cos স্কোয়ার এ প্লাস sin স্কোয়ার এ, কারণ এখানে এ কোনটা, এখানে এ হচ্ছে cos স্কোয়ার এ আর বি হচ্ছে sin স্কোয়ার এ, ইনটু লিখতে পারি যে cos স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার এ, একই না, তাহলে লিখতে পারি। তা এটা তো আমার 1 হয়ে যাবে, তাহলে কি থাকলো না cos স্কোয়ার এ মাইনাস হচ্ছে sin স্কোয়ার এ, ক্লিয়ার করতে পেরেছি, প্লাস 1। এবার প্লাস 1 মানে কি, 1 কে তুমি লিখতে পারো যে sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ, কারণ আমরা কি জানি, আমরা জানি স্যার যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে যখনই আমি করবো, দেখো sin স্কোয়ার আমার এলিমিনেটেড হয়ে গেল, কি থাকলো না 2 cos স্কোয়ার এ, আর বাইরে কি রয়েছে, বাইরে রয়েছে cosec স্কোয়ার এ। আচ্ছা cosec স্কোয়ার এ মানে কি গো, কোসেক স্কোয়ার এ মানে কি, কোসেক স্কোয়ার এ মানে লিখতে পারি যে আমরা 1 বাই সাইন স্কোয়ার, কারণ সাইন মানে কি হয়, সাইন মানে 1 বাই কোসেক হয়, তাহলে কোসেক স্কোয়ার এ মানে কি লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার, তার মানে 2 cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তাহলে এখানে কি হয়ে যাবে cos বাই সাইন, cos বাই সাইন মানে কি হয় cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, cos বাই সাইন, আর cos বাই সাইন কি হয়ে যায় cot হয়ে যায়, cot, একদম গোড়া থেকে তোমাদের বোঝালাম। তাহলে এখানে 2 তো থাকলো, তাহলে 2 cot স্কোয়ার এ, ক্লিয়ার করতে পারলাম কি,
টু কট স্কোয়ার এ, এটা কট 2a না বাবা, এটা কট স্কোয়ার এ, এগুলো কোনোটাই 2a না, ঠিক আছে? কট স্কোয়ার এ, টু কট স্কোয়ার এ উইল বি রাইট অ্যান্সার। বেশিরভাগ সময় তোমরা ট্রিগনোমেট্রিক যে আইডেন্টিটিস গুলো রয়েছে সেই ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস গুলো একটু ফলো করবে, ভীষণ ইম্পর্টেন্ট এই ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস গুলো। এই ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস গুলোই তোমায় কিন্তু ট্রিগনোমেট্রিতে একদম ইজি করে তুলবে, বা ট্রিগনোমেট্রিটাকে সবসময় করতে সুবিধা করবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। কি বলেছে? এ এন্ড বি ইনভেস্টেড এ টোটাল অফ 76,200 ইন এ বিজনেস, অর্থাৎ অংশীদারি কারবার। অংশীদারি কারবার কিন্তু প্রচুর পরিমাণ পরীক্ষা আছে, যে চ্যাপ্টার গুলো আমি করাচ্ছি সেই চ্যাপ্টার গুলো একটু দেখে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট। The total profit was 20,000 out of which B received 4,800। দেখো ভালো করে বোঝো, টোটাল প্রফিট কত? 20,000 টাকা হয়েছে, তাহলে বি যদি রিসিভ করে 4,800 টাকা, তাহলে এ কত রিসিভ করেছে? না, এ ডেফিনেটলি 15,200 টাকা রিসিভ করেছে, তবেই তো আমার বি রিসিভ করেছে 4,800 টাকা। কি বললাম ক্লিয়ার করতে পেরেছি কি? এ কত রিসিভ করেছে? না, এ রিসিভ করেছে 15,200 টাকা, আর 15,200 টাকা রিসিভ করেছে মানে বি রিসিভ করেছে 4,800 টাকা, দুটো মিলে আমার 20,000 টাকা হচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? ভেরি গুড। চলো এবার কাটাকুটি করো, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, ঠিক আছে? চলো এবার আমি 4 দিয়ে কাটছি, 4 3 12, 13 14 15, 4 3 12, 13 14 15, 3 32, 4 8 32, আর এটা করে 4 1 4, 4 2 8, আর একবার কাট 2 19 38, আর হচ্ছে 2 6 12, 19:6। তাহলে এইটা হচ্ছে তাদের কি মূলধনের রেশিও। মূলধনের রেশিও না, এটা হচ্ছে প্রফিটের রেশিও, আর প্রফিটের রেশিওটাই মূলধনের রেশিও। প্রফিট যে রেশিওতে ভাগ করা হয়, কিসের রেশিওতে ভাগ করা হয়? মূলধনের রেশিওতে ভাগ করা হয়। এবারে কি বলেছে? এবার বলেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার ইনভেস্টেড ক্যাপিটাল, তাদের ইনভেস্টেড ক্যাপিটালের ডিফারেন্স কত? তাহলে এখানে কত ডিফারেন্স হচ্ছে? এখানে ডিফারেন্স হচ্ছে 13 ডিফারেন্স হচ্ছে, দেখো 13 6 19। কি বললাম বোঝা গেল? তাহলে টোটাল কত? না, টোটাল হচ্ছে 25, 25 এর মধ্যে 13, তাহলে দেখো এই 76,200 মানে টোটালটা, টোটাল ইনভেস্টমেন্ট 76,200, আর এখানে টোটাল কত? 19 যুক্ত 6 25। দেখো 76,200 বাই 25 ইন্টু 13, কেন? ডিফারেন্স তো 13 বেরিয়েছে, বাট টোটালটা কত? টোটালটা হচ্ছে 19 যুক্ত 6 25, অর্থাৎ 25 রেশিও বরাবর 76,200, কিন্তু 13 রেশিও বরাবর কত? সিম্পলি দেখো চট করে বেড়ে যাবে, 25 দিয়ে তুমি ভাগ করে দাও, 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার অ্যান্সার কিন্তু চলে যাবে। 25 দিয়ে ভাগ করো, 25 3 75 76, ঠিক আছে? 1 12, তার মানে শূন্য বসাতে হবে। এবার হচ্ছে 25, তুমি করে দাও যে 25 5 এ 125, এই হ্যাঁ 25 5 এ 25 4 এ 100, তাই তো? 25 3 75 76, 1 12, 120, 25 4 120, 25 আসে 200, 304। এবার 304 13 আসতে 104 এর 4 থাকলো, আর 13 4 52, 52 10 62, 2 4, 2 4 দিয়ে একটাই অপশন রয়েছে 39 624। চট করে তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে। এবার অনেকে কি করবে না, অনেকে ডিভিজিবিলিটি দিয়ে করে, কিন্তু আমার মনে হয় ইউনিট ডিজিটটা দিয়ে করা সব থেকে সহজ। পরপর দুটো ইউনিট ডিজিট দেখো বের করে নিলাম, 13 8 104 এর 4, নামটা মুখস্থ রাখতে হবে, 13 8 104 এর 4, হাই থাকলো 10, 13 4 52, 52 10 62, 62 2 বসে দাও 6, 13 0, 6 3 আর 9 6 থাকছে। কি বললাম কথা বোঝা গেছে কি? কি বললাম কথা বোঝা গেছে কি? ক্লিয়ার হয়েছে কি? সো এইটা হয়ে যাবে তোমার কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমরা 39624 উইল বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। চলো চলো কি বলছে দেখো, বলছে কি বলছে না, বলছে যে an article is sold at 4/3 of its selling price, অর্থাৎ আগে একটা সেলিং প্রাইস ছিল, সেই আর্টিকেলটা 4/3 অফ ইট সেলিং প্রাইসে যখন দিচ্ছে, রেজাল্টিং ইন এ লস অফ 20%, অর্থাৎ একটি জিনিস তার বিক্রয় মূল্য 4/3 ভাগে যখন বিক্রি করা হচ্ছে, যার ফলে 20% ক্ষতি হয়। যদি জিনিসটি তার বিক্রয় মূল্যের 15% লাভে বিক্রি করা হয়, বিক্রয় মূল্যের 15% লাভে, ভালো করে বুঝবে, বিক্রয় মূল্যের 15% লাভে, ক্রয় মূল্যের 15% লাভে না, কিন্তু যদি জিনিসটা বিক্রয় মূল্যের 15% লাভে বিক্রি করা হয়, তাহলে ক্ষতির শতাংশ কত? খুব ভালো প্রশ্ন। অর্থাৎ বিষয়টা আমি স্পষ্ট করি, আগে অঙ্কের মানে কি বলবো, যে অঙ্কের বিষয়টা বোঝো, কি বোঝাতে চাইছে অঙ্কটায়। বোঝাতে চাইছে তোমার একটা সেলিং প্রাইস ছিল, এবার সেই সেলিং প্রাইসে তুমি 4/3 অংশতে বিক্রি করছো,
তাহলে তোমার কি হচ্ছে, লস হচ্ছে। কত লস হচ্ছে না 15% লস হচ্ছে, সরি 20% লস হচ্ছে। এবার তারপর যে সেলিং প্রাইসটা তুমি বিক্রি করছিলে আগেরটা, তার তুমি 15% আবার বাড়িয়ে দিলে, তাহলে এখন তোমার আগের যে কস্ট প্রাইস, সেই কস্ট প্রাইসের সঙ্গে এইটার কি পরিমাণ লস হচ্ছে সেটা তোমাকে বার করতে হবে। চলো, তো যেহেতু 20% ক্ষতি হচ্ছে বা ক্ষতির কথা বলেছে, আমি একটা করি কি, সিপি 100 ধরে নি আর এসপি 20% ক্ষতি মানে 80। তো এইটা কি না, এইটা হচ্ছে কখন হবে, এইটা এই 20% ক্ষতিটা কখন হয় না, যখন জিনিসটা তারা বিক্রয় মূল্য 4/3 ভাগে বিক্রি করা হয়। কি বললাম, মাথায় ঢুকেছে? 4/3 ভাগে বিক্রি করা হয়। অর্থাৎ 20% ক্ষতি কখন হবে, যখন জিনিসটা তার 4/3 ভাগে আমি বিক্রি করতে পারবো। মানে এইটা হচ্ছে 4 ভাগ, এইটা হচ্ছে 4 ভাগ, আর আগে যে বিক্রয় মূল্যটা ছিল সেটা হচ্ছে 3 ভাগ। তাহলে এই 4 ভাগ মানে কত, 4 রেশিও বরাবর 80, তাহলে 3 রেশিও বরাবর কত, 4 রেশিও বরাবর 80 মানে 20 4 80, তার মানে 20 3 60, এটা হচ্ছে 60। অর্থাৎ এই 60টা ছিল আগের সেলিং প্রাইস, 60টা ছিল আগের সেলিং প্রাইস। এবার 60 তুমি যদি 4/3 করো তাহলে দেখবে 80 হচ্ছে, 80টা হচ্ছে তার এই আগের সেলিং প্রাইসে 4/3 করলে তবেই 80 হচ্ছে, যেটা হচ্ছে 20% লস। কিসের 20% লস না, সিপি 20% লস। এবার মাথায় ঢুকেছে বিষয়টা। এবার এই 60টাকে 15% বাড়িয়েছে, তার মানে 60 ইন্টু 115/100, এই 60টাকে 15% বাড়িয়েছে। তাহলে আমি 0 0 কাটলাম, ঠিক আছে। এবার আমি কাটলাম 5 2 10, 5 2 10 11, 5 3 15, 2 3 6, 23 3 69। তাহলে এখানে আমার কত দাঁড়াচ্ছে, সেলিং প্রাইসটা বেড়ে 69, কিন্তু আমার কস্ট প্রাইস কত ছিল, 100 ছিল। তাহলে 100 থেকে 69 হয়েছে, তার মানে কি 100 থেকে ভাই সাহেব 69 হয়েছে, মানে আমার কত পার্সেন্ট কমেছে, 31%। 31% কিন্তু আমার কমে গেছে। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা বলো? 31% আমার কিন্তু কি হয়েছে না, আমার ক্ষতি হয়েছে। তাহলে 100 আমার সিপি, এসপি 8D, এসপিটা 8D মানে কি 4 রেশিও বরাবর 8D, কারণ 4/3 ভাগে যদি বিক্রি করা হয়, 4/3 ভাগে বিক্রি করলে তবেই 20% লস হচ্ছে। তাহলে আগে ছিল 3 রেশিও বরাবর এসপি, এখন হয়েছে 4 রেশিও বরাবর এসপি। এবার বলেছে আগেরটাকে তুমি 115% করো, মানে 15% তুমি বাড়াও। তাহলে 15% বাড়ালে কত, 69 হচ্ছে। তাহলে সিপি যদি 100 হয়, তাহলে আলটিমেট 69 হচ্ছে, মানে 31% লস। ঠিক আছে, দেখা মাত্র নিমেষে তোমাদের কিন্তু অঙ্ক হবে, শুধু জাস্ট মাইন্ডের মধ্যে বুঝতে হবে আর ক্যালকুলেশনটাকে স্পিডে করতে হবে, আর বিষয়টা কিচ্ছু না। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। দেখো আবার খুব ভালো প্রশ্ন একটা, এগুলো তোমাদের এনটিপিসি তে এই টাইপের অঙ্ক আসছে এবং আগামী দিনেও এই টাইপের অঙ্ক আসবে। একটি পণ্যের চিহ্নিত মূল্য 8000, ক্রেতা চিহ্নিত মূল্যের উপর পরপর দুটি 80% এবং 75% ছাড় পেয়েছে। এরপর সে পরিবহন খরচ হিসেবে 300 টাকা অতিরিক্ত পরিশোধ করে এবং অবশেষে পণ্যটি 800 টাকায় বিক্রি করে। তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত? খুব ভালো কথা, আমার পণ্যের চিহ্নিত মূল্য কত ছিল ভাই সাহেব, 8000 টাকা, পরপর দুটো 80% এবং 75% ছাড় পেয়েছে। তাহলে 80% ছাড় মানে কত না 20%, আর 75% ছাড় মানে কত না 25%। ঠিক আছে, 25 4 100, 4 2 8 0 0 0, দুটো শূন্য কেটে দাও, তাহলে আমার কত হচ্ছে 20 20 400। তার মানে আলটিমেট সে কত টাকায় কিনেছে, 400 টাকা, কিন্তু স্যার 300 টাকা অতিরিক্ত তার পরিবহন খরচ পড়েছে, তার মানে 400 যুক্ত 300 সমান 700 টাকা হচ্ছে তার মোট সিপি। আর সে বিক্রি করেছে কত, 800 টাকা, তার মানে প্রফিট কত হয়েছে 100 টাকা। তার মানে প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট পার্সেন্ট হচ্ছে 100/700, 100/700 ইন্টু 100, শূন্য শূন্য কেটে দাও, অর্থাৎ 100/7, 100/7 মানে 14 সাথে 98, অর্থাৎ 14.28% উইল বি রাইট অ্যান্সার। 14 সাথে 98, অর্থাৎ 14.28 উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি আমি? একদম দেখো বিষয়টা সিম্পলি ভাবে তোমাদের সামনে রাখলাম। এই বিষয়গুলো যে করছি একদম সিম্পলি ভাবে, জাস্ট তোমাকে মাইন্ডের মধ্যে রাখতে হবে যে কি বিষয়টা আমি করছি। পরের প্রশ্ন, একটি ঘনক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্রমে 9 12 এবং 18 সেন্টিমিটার হলে তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কতটা, টোটাল সারফেস এরিয়া ইন মিটার স্কয়ার তোমাকে বের করতে হবে। টোটাল সারফেস এরিয়া, একটা ঘনকের আমরা টোটাল সারফেস এরিয়া বলতে কি বুঝি বলো? একটা ঘনকের টোটাল সারফেস এরিয়া বলতে আমরা কি বুঝি না, ঘনকের টোটাল সারফেস এরিয়া বলতে আমরা বুঝি লেন্থ ইনটু ব্রেথ,
প্লাস ব্রেড ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু লেন্থ, এটা আমরা বুঝি, হ্যাঁ কি না? তাহলে তুমি করো যে লেন্থ ইন্টু ব্রেড কত, না লেন্থ ইন্টু ব্রেড হচ্ছে আমার 9 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 18 প্লাস আমার হচ্ছে এইচ মানে হচ্ছে আমার 18 ইন্টু 9। ক্লিয়ার? আচ্ছা ফর্মুলাটা একটু ভুল রয়েছে, ফর্মুলাটা 2 ইন্টু হয়, এটা সরি 2 ইন্টু হবে, 2 ইন্টু হয় একদম। দেখো ভালো করে বুঝবে, তার মানে স্যার কি দাঁড়াচ্ছে, তার মানে স্যার দাঁড়াচ্ছে এই যে আমি যে করলাম যে 9 2 18 8 8 16, হ্যাঁ প্লাস 8 2 16 6 হায় থাক 8 2 16 এবং প্লাস হচ্ছে যে 9 8 72, দেখো 6 7 8 8 16 16 6 2 12, তার মানে ইউনিট ডিজিট 2 হবে। আর ইউনিট ডিজিট 2 মানে এই দুটো অপশনকে আমি এলিমিনেট করলাম, 1200 972 কোনো একটা হতে পারে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে তো শূন্যের কোনো বিষয়টা নেই, যেহেতু এখানে শূন্যের কোনো বিষয় নেই বা 100 এর কোনো গল্প নেই, তাই এখানে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে 972। চাইলে বাড়িতে নিজেরা গুণ করে দেখবে, চাইলে বাড়িতে নিজেরাও গুণ করে দেখবে, খুব ভালো করে বুঝতে পারবে। ক্লিয়ার করতে পেরেছি? পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। কি বলছে দেখো পরবর্তী প্রশ্ন, বলছে একটি 30 মিটার লম্বা গাছের একটি অংশ টর্নেডোর আঘাতে ভেঙে পড়েছে এবং ওপরের অংশটি মাটির সাথে ধাক্কা খেয়ে ভূমিস্তরের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে গাছটি যে স্থানে ভেঙে পড়েছে তার উচ্চতা হলো, ভালো করে বোঝো। একটা 30 মিটার লম্বা গাছ, 30 মিটার লম্বা গাছ কি হয়েছে না ভেঙে পড়েছে। কোথা থেকে ভেঙে পড়েছে না টর্নেডো আঘাতে ভেঙে পড়ে ওপরের অংশটি মাটিতে ধাক্কা খেয়ে ভূমিস্তরে 30 ডিগ্রি, ওপরের অংশটি মনে করো এইখান থেকে ভেঙে পড়েছে, তার মানে এই উচ্চতাটা ভেঙে এখানে চলে এসছে। ভালো করে বোঝো, এইটা মনে করো আরেকটু উঁচু করে দাও তুমি। এটা টোটাল উচ্চতা কত? টোটাল উচ্চতা হচ্ছে 30 মিটার। এইটা কত? এইটা মনে করো এইচ। তাহলে এইটা কত না এইটা হচ্ছে কিন্তু টোটাল, ভালো করে বুঝবে, এইটা হচ্ছে মনে করো এইচ আর টোটালটা 30। তাহলে এইটা আমরা কত লিখতে পারি? এটা কত লিখতে পারি? এটা লিখতে পারি আমরা এইচই লিখতে পারি। কি বললাম? এটা এইচই লিখতে পারি, কারণ এইচটাই তো ভেঙে পড়েছে। ঠিক আছে, এইচটাই তো ভেঙে পড়েছে। এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝো, একটা জিনিস ভালো করে বোঝো, আমি যদি এটাকে দি এক্স, অর্থাৎ এইটাকে যদি এক্স বলি এইটাকে, তাহলে এইটাকে কত লিখতে পারি? এই উপরেরটাকে বুঝে ভালো করে, এই উপরেরটাকে কত লিখতে পারি? না স্যার এই উপরেরটাকে আমি লিখতে পারি যে 30 মাইনাস এক্স, আর এটাও হবে 30 মাইনাস এক্স। এই কোণটা কত কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে না 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে, 30 ডিগ্রি সে অ্যাঙ্গেল করেছে। তাহলে আমি কি লিখতে পারি স্যার? আমাকে বলেছে গাছটি যে স্থানে ভেঙে পড়ছে তার উচ্চতা, অর্থাৎ এই উচ্চতাটা চেয়েছে তোমাকে, এই উচ্চতাটা চেয়েছে যে এক্স, এই এক্সটাই চেয়েছে। দেখো এবার যেটা বলতে চেয়েছে তোমাকে, যেহেতু এক্স চেয়েছে আমি কি করতে পারি সাইন অফ 30 ডিগ্রি ইকুয়াল টু কি বলতে পারি না লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই 30 মাইনাস এক্স। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। তাহলে হাফ ইন্টু এক্স বাই 30 মাইনাস এক্স। এবার আর কি রয়েছে অঙ্কটার মধ্যে? আর কিচ্ছু নেই। তাহলে দেখো 30x গুণ করলে এদিকে 2x চলে গেলে 3x ইজ ইকুয়াল টু 30 আর x ইজ ইকুয়াল টু 10। সো আমরা বলতে পারি যে x 10 মানে এইটা 10, তার মানে 10 মিটার হচ্ছে তার উচ্চতা যে স্থান থেকে গাছটা ভেঙে পড়েছে। ক্লিয়ার? চলো হাইট এন্ড ডিস্টেন্স থেকে অঙ্ক আসছে। পরবর্তী প্রশ্ন বলেছে যে যদি এর 8 গুণ বিনিয়োগ, এর 8 গুণ বিনিয়োগ চলো এই দিয়ে করে দিই ইজ ইকুয়াল টু বি এর 4 গুণ, বি এর 4 গুণ 4b করে দিই ইজ ইকুয়াল টু সি এর 3 গুণ 3c করে দিই, মোট লাভ 30,600 টাকা। খুব ভালো কথা, যখনই এরকম গুণ করে করে বলবে এদের অ্যাকচুয়াল অনুপাত কত পাবো, অর্থাৎ এ ইজ টু বি ইজ টু সি কত পাবো বা কি করে পাবো? সিম্পলি এই যে 8 4 3 এর না এলসিএম দিয়ে তুমি এটাকে ভাগ করে দাও, 8 4 3 এর এলসিএম দিয়ে ভাগ করে দাও। 8 4 3 এর এলসিএম কত স্যার? না 8 4 3 এর এলসিএম হচ্ছে 24, 24 দিয়ে ভাগ করে দাও, 24 দিয়ে ভাগ করে তাহলে কি হবে না a বাই 3 হয়ে যাবে, b বাই 6 হয়ে যাবে আর c বাই 8 হয়ে যাবে। অর্থাৎ এইটাই কিন্তু এদের অনুপাত, অর্থাৎ 3:6:8, এই অনুপাতেই কিন্তু তাদের কি হবে না এই অনুপাতেই তাদের মূলধনটা ভাগ হবে। ওকে, তাহলে এখানে দেখো 30,600 রয়েছে, এই যে 30,600 মানে কি 17, আর সি এর ভাগ কত 8। এবার 17 দিয়ে তুমি ভাগ করে দাও, দেখো 17 একে 17, ঠিক আছে 17 একে 17 করলে তোমার কত হচ্ছে 7 8 9 10 3, আর এদিকে তোমার হচ্ছে 30 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে না এদিকে তোমার হচ্ছে 17 10 এ 27 28 29 13, 13 মানে 136, 136 মানে 17 8 এ 136, ঠিক আছে
17 8 হচ্ছে 136, ঠিক আছে। চল, তাহলে এটা হয়ে গেল আমার 1800। 1800 মানে 18 8 144, 14400, 14400। তো দিস ইজ ইউর রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? দেখো ইজি প্রশ্ন আসছে, বাট এগুলো তোমাদের কিন্তু একটু ট্রিক জানা থাকলে পেরে যাবে আরামসে। চলো পরবর্তী প্রশ্ন। বলেছে এ এবং বি পাইপগুলি যথাক্রমে 20 ঘন্টা এবং 30 ঘন্টায় কি করতে পারে না, 20 ঘন্টা এবং 30 ঘন্টায়, ঠিক আছে, 20 ঘন্টা এবং 30 ঘন্টা একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। লিকেজ হওয়ার কারণে এই ট্যাঙ্কটি পূরণ করতে তাদের মোট 40 ঘন্টা সময় লাগে। লিকেজ কত ঘন্টা ট্যাঙ্ক খালি করতে পারে? ভালো দেখো, এ একটা পাইপ 20 ঘন্টা ফিল আপ করতে পারে, বি একটা পাইপ 30 ঘন্টা ট্যাঙ্ক পূরণ করতে পারে। পজিটিভ পজিটিভ রাখছে যেহেতু পূরণ করতে পারে। এবার দেখো সি হচ্ছে একটা ছিদ্র, ছিদ্রটা নিচে রয়েছে মনে করো, তাহলে এ একটা পাইপ, বি আর একটা পাইপ, এবার ছিদ্র টোটাল তিনজনে মিলে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, কারণ সি কি করে, সি কি করে, সি তো খালি করে, বা সি তো একটা ছিদ্র, সি তো খালি করে। টোটাল তাদের 40 ঘন্টা সময় লাগে। এবার এদের এলসিএম নাও, এলসিএম কত হবে? এদের এলসিএম ধরো তুমি 120, তাহলে 40, 40 3 120, 30 4 120, আর 20 6 120। তাহলে এই যে বলেছে লিকেজটা কত ঘন্টা ট্যাঙ্ক খালি করতে পারে, লিকেজের এফিসিয়েন্সি কত, এগুলো তো এফিসিয়েন্সি, অর্থাৎ পার ঘন্টায় কত করে ফিল আপ করতে পারে। তাহলে লিকেজটা পার ঘন্টায় কত করে খালি করতে পারে? দেখো এ বি মিলে 10 আর এ প্লাস বি মাইনাস সি মিলে 3, তার মানে বাকি যে 7 কোথায় যাচ্ছে? বাকি 7 সি খালি করে দিচ্ছে। তাই তো এ প্লাস বি মাইনাস সি মিলে 3 তৈরি হচ্ছে। তার মানে সি এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে 6 প্লাস 4 মাইনাস 3, অর্থাৎ 7। অর্থাৎ প্রত্যেক ঘন্টায় এ 7 করে বা 7 ইউনিট করে খালি করছে। তার মানে 120 ইউনিট খালি করতে কত সময় নেবে? 120 বাই 7 ঘন্টা টাইম নেবে। প্রত্যেক ঘন্টায় 7 ইউনিট যদি খালি করে, 120 ইউনিট খালি করতে 120 বাই 7 ঘন্টা সময় নেবে। পরবর্তী প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। যখন চক্রবৃদ্ধি সুদ, চক্রবর্তী বার্ষিক সুদ 4% হার এবং 3 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য 152, অর্থাৎ বিষয়টা হচ্ছে 4% সুদের হারে 3 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এই 3 বছর দেখা মাত্র অনেকে আতঙ্কে পড়ে যায়, 3 বছর বলেছে। এবার এই ডেটাগুলো আমাদের মুখস্থ রাখতে হয়। 5% 10% হলে সিআই এবং এসআই এর মধ্যে যে ডিফারেন্স কি হবে সেটা মুখস্থ রাখতে হয়। কিন্তু যদি মুখস্থ না থাকে, ফর্মুলাটা জাস্ট জেনে রাখো। ফর্মুলা কি বলছে স্যার না, আমাদের ফর্মুলা যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে, বিষয়টা ভালো করে বুঝবে, ফর্মুলা মনে রাখলেই কিন্তু অঙ্ক ফটাফট তোমার কাছে হয়ে যাবে। ফর্মুলা কি স্যার? প্রত্যেকে বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে? দেখো সিআই মাইনাস এসআই ইজ ইকুয়াল টু কি, আমরা 2 বছরের ফর্মুলা জানি কিন্তু আমরা 3 বছরের ফর্মুলা জানি না। অর্থাৎ পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু আর প্লাস 300 ডিভাইডেড বাই 100, এইটা হচ্ছে আমার বেসিক্যালি ফর্মুলা। ক্লিয়ার? ক্লিয়ার করতে পেরেছি? ওকে চলো, ক্লিয়ার হয়েছে? এবার দেখো পি কত না, আমার সিআইএস এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 152, পিটা আমাকে কি করতে হবে? বের করতে হবে, মূলধনটা বের করতে হবে। তাহলে আর বাই 100 মানে কত? আর বাই 100 মানে হচ্ছে 4 বাই 100, 4 বাই 100 মানে কত? 1 বাই 25, 1 বাই 25 এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আর মানে 304 বাই 100। ভালো কথা। তাহলে আমি এখানটা করে দিই যে পি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি? পি ইজ ইকুয়াল টু লিখতে পারি 152 ইন্টু 25 ইন্টু 25 ইন্টু 100 ডিভাইডেড বাই 304। 152 2 এ 304, 2 5 এ 10, 2 0 0, 25 25 হচ্ছে 625, 625 ইন্টু 50, 5 5 এ 25 এর 5, আর থাকলো 2, 5 2 10 11 12 2 31, 31250, অপশন নাম্বার ডি। ঠিক আছে, 31250 উইল বি রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি? ভেরি গুড। পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। দ্য মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন মানে এটা জাস্ট রুট করে দাও, 0.06 ইন্টু 24। দেখো 0.06 কে তুমি ভেঙে নাও, কি করবো স্যার? 6 বাই 100 ইন্টু 24। দেখো ভালো করে বোঝো, 6 মানে কি? 6 মানে 6, আর এটা 6 4 24 করে দাও, তাহলে 6 4 24 মানে কি 2 বেরোবে, আর বাইরে কত বেরোবে? 2 বেরোলো, আর 6 6 থেকে 6 বেরোলো, আর নিচে 100 থেকে 10 বেরোলো, তার মানে 6 2 12, 12 বাই 10 মানে হচ্ছে 1.2। নিমেষে অঙ্ক হবে। পরবর্তী প্রশ্ন, এক দা সাম অফ অল থ্রি সাইডস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ, মানে এ একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ,
এই সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি হচ্ছে 66√3। তাহলে একটা বাহু কত বলো? তাহলে শুধু a = 66√3 কে আমি 3 দিয়ে ভাগ করবো, তাহলে a পেয়ে যাবো। তাহলে কত হবে? 3 2 6, 3 2 6 22√3 হবে। 22√3, 22√3 হলো 22√3। এবার 22√3 আমার a হলো, আমাকে কি চেয়েছে? হাইট চেয়েছে। তাহলে হাইট ইজ ইকুয়াল টু কি জানি আমরা? না, হাইট ইজ ইকুয়াল টু আমরা জানি যে √3/2 ইন্টু a। √3/2 ইন্টু 22√3, 2 11 22, 11 3 33, √3 গুণ করলে 3 11 3 33 হইল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসছে, দেখা মাত্র তোমরা গোল খেয়ে যাচ্ছ। বলছে m n এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ m ইনভার্সলি প্রপোর্শনাল টু n। যদি m ইকুয়াল টু 18 হয়, n ইকুয়াল টু 21 হয়, ঠিক আছে, যদি n ইকুয়াল টু 27 হয়, m এর মান কত? খুব ভালো প্রশ্ন, কি করে করবো স্যার? আচ্ছা, m ভেদের রুল পড়েছো কখনো? ভেদ 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 ভেদের রুল কি বলছে? ব্যস্তানুপাতিক। m প্রপোর্শনাল 1, n ইনভার্সলি প্রপোর্শনাল 1/n, মানে m ইনটু n ইকুয়াল টু k। এই k টা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে k এর মান কত? না, m 18, n 21, তার মানে k এর মান হচ্ছে 18 ইনটু 21। তো সিম্পলি এখানেও তার মানে m n ইকুয়াল টু k হবে, k কনস্ট্যান্ট। এই k তো কনস্ট্যান্ট, তাহলে k এর মানটা এখান থেকে যে মানটা পেয়েছি সেটাই বসিয়ে দেবো। k এর মান কত? 18 ইনটু 21। এখানে n এর মান কত দিয়েছি? 27। তাহলে m এর মান কত হবে? 18 ইনটু 21/27। 9 3 27, 9 2 18, 3 7 21, 7 2 14 উইল বি রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি প্রত্যেকের ভালো করে বোঝা গেছে, প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো। যদি অঙ্ক ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আপনার ক্লাস ভালো লেগেছে, এরকম আরো অঙ্কের ক্লাস চাই, যাতে আমি কিন্তু এর আগে অনেক ক্লাস করেছি, তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্লাস ফার্স্ট টাইম করিয়েছি ইউটিউবে বাংলায়। সার্কেলের ভালো ক্লাস আমি ফার্স্ট টাইম করিয়েছি। জিআই এর ক্লাস, ম্যাথমেটিক্স এর আরো ক্লাস করিয়েছি কিন্তু আমি, এবং আগামী দিনে তোমরা যদি বলো স্যার ম্যাথমেটিক্স এর আরো ক্লাস করা, ডেফিনেটলি করাবো। তো অবশ্যই যারা ম্যাথ এন্ড জিআই এর ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, বা যারা সায়েন্সের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, রেলওয়ে স্পেশাল ব্যাচে, আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারো এবং আমাকে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাস, বাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ প্রত্যেক।